আসাদ মির্জা গভীর চিন্তায় মগ্ন। ছেলে মেয়ে স্ত্রী ছাড়া তার আর কেউ নেই। সে তার ছেলে মেয়ের আর প্রিয়তমা স্ত্রী চোখে তার জন্য ঘৃণা দেখতে পারবে না। যেভাবে হোক আজ চৌধুরীর বাড়ির 3 ছেলের সাথে কথা বলতে হবে। কথাগুলো ভেবে আসাদ মির্জা রুম থেকে বের হলো। আসাদ মির্জা বের হতে আড়াল থেকে বের হয়ে এলো আসিফ মির্জা। তার চোখে বাবার জন্য ঘৃণা। সে বুঝে গিয়েছে চৌধুরী পরিবার তাদের যতটুকু আপন করেছিল, তার বাবার এই অপকর্মের কথা শুনলে তারা আর তাদের বিশ্বাস করবে না। মনে পড়ে গেল কাল রাতের আরিশার বলা কথাগুলো। ফ্ল্যাশব্যাক। কাল রাতে আসিফ আরিশাকে ছাদে ডেকেছিল তার মনের কথা জানানোর জন্য। আসিফ: আরিশা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আরিশা: বলুন, কি কথা বলতে চান? আসিফ: আমি তোমাকে যখন প্রথম দেখেছি তোমাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি যেখানে কোনো মেয়ের দিকে তাকাইনি সেই আমি প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আরিশা: দেখুন আসিফ ভাই, আপনাকে আমি ভাই বলে মেনে নিলেও কখনো বিয়ে করতে বা ভালোবাসতে পারবো না, কারণ আমি কখনো শেখ পরিবারের কাউকে বিশ্বাস করি না। আশা করি বিষয়টি এখানেই শেষ করবেন। এই কথাটি আর যেন কেউ না জানে। কথাটি বলে আরিশা গটগট পায়ে চলে গেল। আসিফ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরিশা চলে যাওয়ার দিকে। আরিশার দৃষ্টির অগোচরে চলে যেতে আসিফ তাকিয়ে থাকলো দূর আকাশের ওই চাঁদের দিকে। বর্তমান। আসিফ কাল রাতের ঘটনাগুলো ভেবেই নিজের ওপর তাচ্ছিল্যের হাসি দিল। তাচ্ছিল্যের সাথে বলল, আমার জীবনের সবচেয়ে বড় কলঙ্ক শেখ পরিবারের সন্তান হওয়া। সবাই মিলে চলে গেল দিনাজপুরের জনপ্রিয় লুৎফুন্নেসা শপিং মলে। শপিং মলে গিয়ে সবাই নিজেদের মতো কেনাকাটা করতে লাগলো। তবে আরহাম আবরারের কপালে চিন্তার ভাঁজ। চারিদিকে ছদ্মবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এসকে গ্যাং এবং শ্যাডো গ্যাং সহ NSI DGFI এর লোকজন। কারণ গোপন সূত্রে খবর পেয়েছে রাও চিফ রবি সিনহা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাওয়ের সকল এজেন্টকে বলেছে যেভাবেই হোক রাওয়ের লিস্ট সহ সকল বায়োডাটার ফাইল উদ্ধার করতে হবে। আবরাসের ধারণা এই শপিং মলে আজ কিছু একটা হবে। রাওয়ের শপিং মলেই ছদ্মবেশে আছে, তাই এত সিকিউরিটি। তবে আবরাসের সিকিউরিটি কথা কাউকে বলেনি। তবে রেহানা চৌধুরী কিছু পরিচিত মুখ দেখতে পেয়েছে যারা সেদিক পাতালপুরীতে ছিল। ওদের দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে। উনিও বুঝে গিয়েছে কিছু একটা হতে চলেছে। উনি রাফা চৌধুরীকে লক্ষ্য করেছেন। একটু পরপর রাফা চৌধুরী কেমন যেন সতর্ক দৃষ্টিতে চারিপাশে দেখতেছে। রেহানা চৌধুরী মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করে কাউকে নিজের থেকে দূরে যেতে দিচ্ছে না। হঠাৎ আবরাজের ফোনে একটা মেসেজ আসে। হুইটেকার বস রাওয়ের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের স্টাফ অফিসারকে দেখা গিয়েছে আপনার থেকে 200 মিটার দূরে। মেসেজটি দেখে আবরাজের কপালে চিন্তার ভাঁজ আরো গাঢ় হলো। পরিবারের নিরাপত্তার কথা তার মাথায় বারবার ঘুরতেছে। এর ভেতরই একটা ফায়ার হলো। পুরো শপিং মলে আতঙ্ক সৃষ্টি হলো। আবরাজ ভাবতেও পারেনি এভাবে তারা হামলা করবে। আবরাজের চিন্তায় বেয়ে গেল। এখন শুধু তার পরিবার না, শত শত নিরপরাধ মানুষও এখানে আটকে পড়ল। তারা যেন পাশে রয়েছে, তার বিপরীত পাশের সকল মানুষদের বন্দী করে ফেলেছে রাওয়ের সদস্যরা। ওইদিকেও হট্টগোল লেগে গেল। সবার মনের ভেতর আতঙ্ক সৃষ্টি হলো। এত অল্প সময় কি থেকে কি হয়ে গেল। আবরাজ দৌড়ে চলে গেল ওইদিকে। আবরাজকে আটকানোর জন্য মেহেক যেতে নিলেই রাফা চৌধুরী আর রেহানা চৌধুরী মেহেককে আটকে দিল। রাফা মামুনি, তুমি যদি এই পরিস্থিতিতে এরকম দুর্বল হও তাহলে শত্রুদের কাছে আবরাজও দুর্বল হয়ে যাবে। কারণ শত্রুরা সবসময় দুর্বল জায়গাতেই আঘাত করে।
এখন তুমি যত সাহসী হবে আবরাজও তত সাহসী হবে। এখন আবরাজ শুধু তোমার স্বামী না, আবরাজ একজন মন্ত্রী। তাই নিজের বা পরিবারের কথা রেখে তাকে দেশের মানুষের কথাও ভাবতে হবে। রাফা চৌধুরী এমন কথা শুনে মেহেক নিজেকে সামলে নিল। সে চায় না শত্রুদের কাছে আবরাজের দুর্বলতা হতে, তাই সে নিজেকে শক্ত খোলসে ঢেকে নিল। অন্যদিকে আবরাজ, এই তোমরা কে? এসব কি? ওনাদের ছেড়ে দাও। ঋত্বিক, এই মন্ত্রী, এত নেকামি করতে হবে না। আমরা জানি, তুই ভালো করেই জানিস আমরা কে এবং কি চাই। আবরাজ, ও আচ্ছা, তা না হয় বুঝলাম, তো এসবের মানে কি? ঋত্বিক, আমাদের ফাইল দিয়ে দে, আমরা এদের সবাইকে ছেড়ে দেব। আর তা না হলে? ঋত্বিকের কথায় আবরাজ বিদ্রুপের হাসি দিয়ে বলল। আবরাজ, না হলে কি করবি? আবরাজের উল্টো প্রশ্নে ঋত্বিক ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে জানতো এই মন্ত্রী অন্যদের মতো না, তাই বলে এতটা ঘাড়তেরা। ঋত্বিক না হলে সবগুলো শেষ করে দিবে। ঋত্বিকের কথায় চৌধুরী বাড়ির 3 ছেলে হেসে উঠল। আবরাজ, তো শেষ কর দেখি। তোরা কি ভেবেছিস আমি তোদের হুমকিতে ভয় পেয়ে যাব? ঋত্বিক, আমরা তোকে এখানে হুমকি দিতে আসিনি। আমাদের ফাইল দে, না হলে সত্যি সবাইকে শেষ করে ফেলব। আবরাজ, বৃহস্বার্থে ক্ষুদ্র বলিদান দেওয়াই যায়, কি বলিস আবরার? ভাইয়ের কথা শুনে আবরা হাসি দিয়ে বলল। আবরার, অবশ্যই ভাইয়া। দেশের বুক থেকে রাওকে চিরতর বিদায় করতে যদি এই কয়টা জীবন যায় তাতেও শান্তি। আবরাজ, তবে আমরা না হয় বলিদান দিলাম, তবে এরা কি বলিদান দিতে রাজি হবে? রাওয়ের লোকদের উদ্দেশ্য বলল। আবরাজের মুখে এমন কথা শুনে রাওয়ের সকল সদস্য লোকদের ঘাম ছুটে গেল। আবরাজ এই কথা ধারা কি বোঝাতে চাইল তারা বুঝতে পারল না। আবরাজ, তোরা কি ভাবলি তোরা এই প্ল্যান করেছিস? জেনেও আমি চুপচাপ বসে থাকবো? তোদের সকল রাওয়ের এজেন্ট সহ তোদের পরিবারের সকল লোক এখন আমাদের হাতে বন্দী। ঋত্বিক, আমরা বিশ্বাস করি না। আবরাজ, প্রমাণ লাগবে নাকি? তো কল লাগা তোর বউ আর ছেলেকে। আবরাজ কথাটি বলতেছিল, ঋত্বিক কল দিল তার ছেলে আর বউকে, কিন্তু তাদের ফোনে কল ঢুকতেছে না। তুই তো লোকেশন টাওয়ারে গেল, এ কি সেখানেও লোকেশন দেখছে না? এটা কিভাবে সম্ভব? এই টাওয়ার তাদের শরীরে কোথায় আছে এটা তো ওরাও জানে না। তাহলে ট্র্যাকার কেন কাজ করছে না? ঋত্বিককে ঘামতে দেখে আবরাজ যেন মজা পেল। আবরাজ উচ্চ শব্দে হেসে বলল। আবরাজ, উফ, এত ঘামলে চলবে? তোর বউ আর বাচ্চাকে দেখতে চাস? এই দেখ। কথাটি বলে আবরাজ তার ফোনে বের করে একটা ভিডিও ক্লিপ চালু করলো, যেখানে দেখা যাচ্ছে তার ছেলে আর বউয়ের দিকে AK-47 পয়েন্টে করে রাখা হয়েছে, আর তারা চিৎকার করে কান্না করতেছে আর ছেড়ে দেওয়ার জন্য অনুনয় করতেছে। ঋত্বিক, প্লিজ তুই ওদের ছেড়ে দে, তুই যা চাস তাই হবে। আবরাজ, কেন? তা হবে কেন? তুই এখানে সবাইকে মারবি আর আমার লোকেরা ওইখানে তোদের প্রত্যেকের পরিবারকে শেষ করবে। হয়ে যাক দেশের জন্য স্যাক্রিফাইস। রায়ের উপস্থিতি সকল সদস্য নিজ নিজ পরিবারকে কল দিয়ে যখন পেল না, তখন তারা বুঝে গিয়েছে আবরাজ যা বলেছে সবই সত্যি। সবাই আবরাজের কাছে বন্দী। আবরাজ রায়ের উদ্দেশ্যে বলল, আবরাজ, তোরা সবাই NSI এবং DGFI এর লোকদের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসম্পন্ন কর। আবরাজ কথা বলার পর এক পাশে দাঁড়িয়ে থাকলো। তার এক পাশে দাঁড়িয়ে আছে আবরার, আর এক পাশে আরহাম। রাওয়ের সকল লোক DGFI এবং NSI এর লোকদের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসম্পন্ন করলো। তারা যখনই সবাইকে নিয়ে যাবে ঠিক তখনই রুষা খেয়াল করলো সাধারণ মানুষদের মধ্যে বন্ধু হয়ে থাকা একজন মানুষ কোমর থেকে রিভলভার বের করে তাক করেছে চৌধুরী বাড়ির 3 ছেলের দিকে। রুষা দৌড়ে গিয়ে 3 ভাইকে সরিয়ে দিতেই পরপর 3টে গুলি এসে লাগে রুষার পেটে এবং হাতে।
গুলির শব্দ পেতেই সবাই চমকে ওঠে। শ্যাডো গ্যাং আর এসকে গ্যাং এর সকল সদস্য যারা ছদ্মবেশে ছিল তারা এই দেখলো গুলি তাদের বসকে উদ্দেশ্য করে করা হয়েছে। তারা সাথে সাথে রেগে একের পর এক গুলি ছুড়তে লাগলো। কয়েক সেকেন্ডের ভেতরে কয়েকশো গুলি এসে ঝাঁঝরা করে দিল ওই লোকটির বুকে। ওই লোকটি ছিল রাওয়ের ফ্লিট অফিসার, যে ছদ্মবেশে ছিল বাকি সদস্যের কার্যক্রম নিয়ে রিপোর্ট করার জন্য। যখন দেখলো তাদের প্ল্যান ফ্লপ হয়েছে আর সব হাতের বাইরে চলে যাচ্ছে, তখনই আবরাজকে শেষ করে দেওয়ার উদ্দেশ্য গুলি ছুড়তে লাগলো। তবে মাঝখান থেকে রুষা এসে গুলি খেলো আর আবরাজকে বাঁচিয়ে দিল। আবরার দ্রুত রুষাকে কোলে তুলে নিল। ডেভিড দৌড়ে গিয়ে গাড়ি নিয়ে আসলো। আবরার রুষাকে নিয়ে পিছনে বসলো। আবরাজ সামনে বসলো ডেভিডের পাশে। ডেভিড দ্রুত গাড়ি চালাতে লাগলো দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে। আবরাজ পকেট থেকে ফোন বের করেই কল দিল এলেক্সকে। আবরাজ এলেক্সকে দ্রুত শ্যাডো গ্যাংয়ের এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার রেডি করো, প্রয়োজনীয় চিকিৎসা দিয়েই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আবরাজের কথা শেষ হতেই এলেক্স দৌড়ে চলে গেল শ্যাডো গ্যাংয়ের পাইলটকে সব রেডি করতে বলার জন্য। সে দূরেই ছিল। এদিকে আরহাম সবাইকে সামলাতে লাগলো। আসিয়া চৌধুরী তো পাগল প্রায় হয়ে গিয়েছে। তার মেয়েকে সে অনেক ভালোবাসে। আসাদ মির্জা জড়ো অসুস্থ মতো হয়ে গেছে। আসিফ ধীরে পায়ে এসে দাঁড়ালো আসাদ মির্জার সামনে। আসিফ কি আসাদ শেখ? শেখ বললাম কারণ কি জানেন? ওই যে শেখরা কাউকে ভালোবাসতে পারে না, যেমন আপনিও পারেননি নিজের মেয়েকে ভালোবাসতে। দেখুন, আপনার অপরাধের প্রায়শ্চিত্ত করলেও আমার ছোট্ট বোনটি। আপনি খুশি হয়েছেন? আসিফ মির্জা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আসিফের এমন কথা শুনে রেহানা চৌধুরী এবং আসিয়া চৌধুরী অবাক হয়ে গেল। আসিয়া চৌধুরীর কান্নাও থেমে গিয়েছে। রেহানা চৌধুরী একবার আরহাম এবং রাফার দিকে তাকালো। দেখতে পেল ওরা নির্বিকার হয়ে তাকিয়ে আছে। উনি বুঝে গিয়েছেন আর যা হয়েছে তার সাথে আসাদের সম্পর্ক আছে, আর তা রাফা এবং আরহাম ভালো করেই জানে। আসিয়া, আসিফ তোর কথা অর্থ কি আমাকে বুঝিয়ে বল। কোনোভাবে কি আজকের ঘটনার পেছনে তোর বাবার হাত আছে? আসিফ মায়ের কথা উত্তরে কিছু বলল না। সে চুপচাপ স্থান ত্যাগ করলো। আসিয়া চৌধুরী ছেলের কাছে উত্তর না পেয়ে যেন রেগে গেল। যে আসাদ মির্জার কলার ধরতে যাবে, তখনই রাফা এগিয়ে এসে আসিয়াকে শান্ত করলো। বলল, রাফা দেখ আপাই, তুই যদি এখন সব নিয়ে সিনক্রেট করিস তাহলে তোর মেয়ের সেবা করবে কে? আমাদের এখন দ্রুত হসপিটালে যেতে হবে। আসিয়া চৌধুরী শান্ত হলেও তার মনটা অশান্ত, কারণ তার আদরে মেয়ে হসপিটালে বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে। আর তার প্রশ্নের ছেলে চুপ থাকা। সবাই যখন গিয়ে পৌঁছালো হসপিটালে, তখন আবরাররা এয়ার অ্যাম্বুলেন্স উঠতেছে। তারা কোনোভাবেই রুষাকে দেখতে পেল না। এয়ার অ্যাম্বুলেন্স উড়াল দিল আকাশে। রাফা চৌধুরীর পকেট থেকে ফোন বের করে রাফিকে কল দিল। রাফা চৌধুরী, রাফি দ্রুত গাড়ি নিয়ে আয়, আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। রাফি ঠিক আছে। অন্যদিকে ব্রেকিং নিউজ, তথ্যমন্ত্রী এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আবরাজ আয়ন চৌধুরী ফুফাতো বোন রুষার মির্জা তার ভাইদের জীবন বাঁচাতে রাওয়ের গুলিতে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। খবরটি ইন্টারন্যাশনাল সকল নিউজ পোর্টাল সহ সকল চ্যানেলে নিউজ করতে লাগলো। একটা দেশের গোয়েন্দা সংস্থা কিভাবে অন্য একটি দেশে এরকম হামলা করে, তাও একটি স্বাধীন দেশে। আন্তর্জাতিক পর্যায়ে সকল জায়গায় চলেছে আলোচনা সমালোচনা। ভারতের ওপর আসছে বৈদেশিক চাপ। এদিকে আবরাজরা যখন ঢাকা মেডিকেল কলেজে পৌঁছালো, তখন দেখতে পেল প্রেস আর সাংবাদিকের ভরা।
তার সিদ্ধান্ত হলো হেলিকপ্টার ছাদে ল্যান্ড করানো হবে। হেলিকপ্টার ছাদে ল্যান্ড করানো হলে সকল ডাক্তার ছুটি এলো। আর আসবেই নাকি? তাদের সাথে যে দৌড়ে এসেছে স্বয়ং প্রধানমন্ত্রী খালেদা খানও। প্রধানমন্ত্রীর কপালে চিন্তার ভাঁজ। ওয়ার্ড বয় থেকে শুরু করে ডাক্তাররা এসে রুষাকে নিয়ে গেল ওটিতে। রুষার জন্য দেশের সবচেয়ে বড় ডক্টরদের আনা হয়েছে। টানা 2 ঘন্টা অপারেশন করে। অপারেশন থিয়েটার থেকে বের হলো ডক্টররা। আবরার ডক্টর রুষার এখন কি অবস্থা? উত্তেজিত কণ্ঠে বলল, ডক্টর, সে এখন ঠিক আছে, তবে তাকে 24 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। এর ভেতরে কেউ তার সাথে দেখা করতে পারবে না। প্রধানমন্ত্রী, ধন্যবাদ ডক্টর সানজিদ। ডক্টর ম্যাম, ধন্যবাদ দিয়ে আমাকে লজ্জা দিবেন না প্লিজ। দেখতে দেখতে কেটে গেল আরো কয়েক ঘন্টা। প্রধানমন্ত্রী চলে গিয়েছেন, এছাড়াও অনেক মন্ত্রী এসে কথা বলে গিয়েছেন। অবশেষে হন্তদন্ত হয়ে কেবিনের সামনে এলো চৌধুরী পরিবার। মির্জা পরিবার, শিকদার পরিবার, আসিয়া চৌধুরী দৌড়ে চলে এলো আবরাজের কাছে। আবরাজ ফুপি, তুমি চিন্তা করো না, রুষা এখন ঠিক আছে, আর কোনো বিপদ নেই। আসিয়া, আমি জানি আমার আবরার আরহাম থাকতে আমার মেয়ের কোনো কিছু হবে না। আমি জানতে চাই এই ঘটনার সাথে কি তোর ফুপা জড়িত? আমি শুধু এই প্রশ্নের উত্তর চাই। আসিয়া চৌধুরীর কথা শুনে আবরাজ চুপ হয়ে গেল। তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আবরাজ চায় না তার ফুপিকে কষ্ট দিতে, তাই সে এই চরম সত্যটা লুকিয়ে রাখতে চায়। কিন্তু এখন মনে হচ্ছে সে এই সত্য লুকিয়ে রাখতে পারবে না। আসিয়া, কি হলো আবরাজ, তুই চুপ কেন? কথা বলছিস না কেন? আসিয়া চৌধুরীকে হাইপার হতে দেখে রেহানা চৌধুরী এগিয়ে এলো। মা, আসিয়া, তোকে ভাবি মা কি বলেছে? তুই কি ভাবি মার কথা শুনবি না? এখানে এসব নিয়ে কোনো কথা হবে না। সব কথা বাসায় ফিরে, তবে তাও রুষা সুস্থ হওয়ার পর। রেহানা চৌধুরী এমন কথায় আসিয়া চৌধুরী চুপ হয়ে গেল। তবে ধীরে পায়ে গিয়ে দাঁড়ালো আসাদ মির্জার সামনে। বলল, আসিয়া, শোনো আসাদ, যদি তোমার ভাবনা সঠিক হয় যে তুমিও আমার পরিবারের ক্ষতি করতে চাইছো, তাহলে মনে রেখো সেদিনই আমি ভুলে যাব তোমার আমার ভালোবাসার কথা। আমি সেদিনই তোমাকে ডিভোর্স দেব। আর হ্যাঁ, চিন্তা নেই, তুমি চাইলেও তোমার ছেলে মেয়েদের তোমার সাথে নিয়ে যেতে পারবে, আমি বাধা দেব না। কথাটি বলে আসিয়া চৌধুরী চলে গেল রেহানা চৌধুরীর কাছে। আসিয়া, ভাবি মা ছোটবেলার মতো আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে, আমার না অনেক কষ্ট হচ্ছে। রেহানা চৌধুরীরও কষ্ট হচ্ছে, তবে তিনি নিজেকে স্বাভাবিক রেখেছে। উনি যদি ভেঙে পড়ে তাহলে কিভাবে হবে? সবাইকে তো তারই সামলাতে হবে। এখানে সবাই যে তার উপর অনেকটা নির্ভরশীল। রেহানা চৌধুরী আসিয়া চৌধুরীর মাথায় হাত বুলিয়ে দিল। আসিফ ধীরে পায়ে গিয়ে দাঁড়ালো তার বাবার পাশে। আসিফ কি আসাদ শেখ ওইদিকে তাকিয়ে দেখে একজন মমতাময়ী মাকে, একজন আদর্শ মা, একজন আদর্শ স্ত্রীকে, যে একাই এক হাতে পুরো চৌধুরী পরিবারকে সামলিয়েছে। তুমি সেই মানুষটিকে টার্গেট করার পরামর্শ দিয়েছিল। ভাবতেও হাসি পাচ্ছে। জানো কি, আমার মা আমার চেয়েও ওই মানুষটাকে বেশি ভালোবাসে। মা যখন জানতে পারবে তার ভাবি মার ওপর হামলা এবং শপিং মলে যাওয়ার খবর রায়কে তুমি দিয়েছো, তখন আমার মা তোমাকে কি করবে ভেবে দেখেছো? আসাদ মির্জার বুকটা জ্বলতাছে। সে কি করবে ভেবে পাচ্ছে না। ঠিক তখনই আসিফ আবারও বলল, আসিফ, মা, যে বললাম না তুমি চাইলেও আমরা তোমার সাথে যাব। তুমি কি জানো আমরা তোমাকে ঘৃণা করি? তোমার মুখটা দেখলে আমার নিজের ওপর ঘৃণা হয়। আমি দোয়া করি তোমার মতো বাবা যেন আর কারো না হয়। কথাটি বলে আসিফ চলে গেল। আসিফের কথা শুনে আসাদ মির্জা বুকে ব্যথা করতে লাগলো। আসাদ মির্জার দিকে কারো ধ্যান নেই। জারিন তার চাচুর দিকে তাকিয়ে দেখতে পেল তার চাচু বুকে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছে।
সে দৌড়ে চলে গেল তার চাচুর কাছে। জারিন চাচু, তোমার কি হয়েছে? কোথায় ব্যথা করতেছে আমাকে বলো, অনেক কষ্ট হচ্ছে কি? আসাদ মির্জা কিছুই বলতে পারল না। ব্যথায় কাতরাতে লাগলো, অসহ্য ব্যথা হতে লাগলো। অথচ তার ছেলে এবং প্রিয়তমা স্ত্রী এগিয়ে এলো না। রাফা চৌধুরী এগিয়ে এলো। অবস্থা দেখে বুঝতে পারলো হার্ট অ্যাটাক করেছে। রাফা আবরাজ দ্রুত ডাক্তারকে খবর দে। আবরাজ, ডাক্তার এখনই চলে আসবে। ঠিক তখনই ডাক্তার চলে এলো এবং তাকেও নিয়ে চলে গেল অন্য একটি অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে রাফা চৌধুরী এবং আবরাজ। দ্বিতীয়জনের মুখে গম্ভীর। রাফা, আমি চাই না আমার আপাই কষ্ট পাক। ও আসাদকে অনেক ভালোবাসে। আমি ওর কষ্ট দেখতে পারবো না। ওর এরকম পাথর হয়ে যাওয়া আমি মানতে পারতেছি না। ওর সাথে কোমল নরম মনের মানুষই যায়, এরকম শক্ত পাথর আমার আপাকেই মানায় না। আবরাজ, আমিও চাই না আমার ফুপি কষ্ট পাক। এখানে আমাদের কি করা আছে বলো ফুপি? আমরা আর কি করতে পারবো? রাফা, কিন্তু একটা বিষয় আমি বুঝতেছি না। আবরাজ, কোন বিষয়? রাফা, আসিফ কিভাবে জানলো ওর বাবার বিষয়ে? আবরাজ, সকালে ওর বাবা যখন আমার সাথে কথা বলতে এসেছিল তখন আমি দেখেছি আসিফ লুকিয়ে আমাদের কথা শুনেছে। রাফা, তারপরেও একটা কিন্তু থেকে যায়। আবরাজ, বিষয়টা আমিও ভাবতেছি, দেখা যাক কি হয়। তুমি এত চিন্তা করো না, আমরা আছি তো। রাফা, ঠিক আছে। ঠিক তখনই আসাদ মির্জা ওটি থেকে ডাক্তার বাইরে বের হলো। রাফা, ডাক্তার, রোগীর কি অবস্থা? ডাক্তার, এটা মেজর অ্যাটাক। হয়তো কোনো বিষয় নিয়ে অনেক চিন্তা ছিল এবং তার মনে দাগ কেটেছে, তা থেকেই এই মেজর অ্যাটাক হয়েছে। রাফা, এখন সব ঠিক আছে তো? ডাক্তার, এখন আউট অফ ডেঞ্জার। দেখতে দেখতে চলে যায় 24 ঘন্টা। এখন আবরার বসে আছে রুষার বেডের সামনে। রুষা তাকিয়ে আছে আবরারের দিকে। আবরারের মুখ গম্ভীর। রুষা বুঝতে পারল না আবরার কি তার উপরে গেছে। আবরার, তুমি কেন সামনে এলে? রুষার নিজ চোখে ভালোবাসা মানুষকে গুলি লাগবে এটা দেখার মতো শক্তি আমার ছিল না। আবরার, তাই সুপার হিরোইন হয়ে আমাদের বাঁচাতে এসেছিলে? বিদ্রুপের হাসি দিয়ে বলল রুষা, হয়তো আমার ভালোবাসা আপনার কাছে কোনো দাম নেই, তবে আমার কাছে তা অমূল্য। আবরাজ, দেখো, আমি ভালোবাসায় বিশ্বাসী না। আমার ইচ্ছে ছিল আমি মায়ের পছন্দে ঠিক আমার মায়ের মতো একজন মেয়েকে বিয়ে করব, যেন সব পরিস্থিতিতে সে আমাদের পরিবারকে আমার মায়ের মতো আগলে রাখতে পারে। রুষা, আপনার কি আমাকে খারাপ মনে হয়? আবরার, দেখো, তুমি যথেষ্ট ভালো হলেও আমি শেখ পরিবারের কাউকে বিশ্বাস করি না। আমার দেখা অনুযায়ী আজ পর্যন্ত শেখ বাড়ির কোনো ছেলে বা মেয়েকে আমি মানুষ হতে দেখিনি। সবগুলো এক একটা হয়েছে। রুষা, হয়তো আমি যদি শেখ পরিবারের মেয়ে না হতাম তাহলে কত ভালো হতো। আমি আমার ভালোবাসাকে হারাতাম না। ঠিক তখনই একজন বলে উঠল, তাতে কি তুই চৌধুরী বাড়ির বউ হবি? এটা আমি তোকে কথা দিলাম মা। এমন কথা শুনে আবরার আর রুষা দুজনই অবাক হলো। অবাক হয়ে দরজায় তাকিয়ে দেখতে পেল রেহানা চৌধুরী দাঁড়িয়ে আছে। রেহানা চৌধুরী মৃদু হেসে বলল, মা, সরি, না চাইতেও ছেলে মেয়ের কিছু কথা শুনে ফেলেছি। তবে চিন্তা নেই, আমি তোদের বেস্ট ফ্রেন্ডও। তবে আবরার বলো মা। মা, দেখো, আবরার বংশ দিয়ে কখনো ভালো খারাপ হয় না। হয়তো শেখ পরিবারের সাথে আমাদের একটা খারাপ সম্পর্ক ছিল, তবে তার মানে এই না যে শেখ পরিবারের সবাই খারাপ। আমি চাই তুই রুষাকে মেনে নে। রুষা সুস্থ হলে দুইটা না, একসাথে তিনটা বিয়ে হবে। আবরার, কিন্তু মা, কোনো কিন্তু না। আমি কোনো কথা শুনতে চাই না। আবরার, ঠিক আছে মা। রুষা ছলছল চোখে তাকালো রেহানা চৌধুরীর দিকে।
রেহানা চৌধুরী তা দেখে বলল, মা আরে পাগলি মেয়ে, কান্না করিস কেন? চৌধুরী বাড়ির বউ হতে গেলে কিন্তু অনেক শক্ত হৃদয়ের মেয়ে হতে হবে। এরকম কথায় কথায় কান্না করলে চলবে না। রুষা মাথা নাড়িয়ে সম্মতি দিল। অপরদিকে আসাদ মির্জা জ্ঞান ফেরার পর থেকে কাউকে তার পাশে পায়নি। তার প্রিয়তমা স্ত্রীর সন্তান কেউ তার কাছে আসেনি, খোঁজ পর্যন্ত নেয়নি। অথচ যাদের ক্ষতি করতে চাইলেও তারা ঠিকই খোঁজ নিয়ে গেছে। সব মিলিয়ে অপরাধ বোধে ভুগতে লাগলো আসাদ মির্জা। আসাদ মির্জা কি করবে কি ভেবে পাচ্ছে না। স্ত্রীর সন্তানদের এই অবহেলাকে সে সহ্য করতে পারছে না। দেখতে দেখতে কেটে গেল 10 দিন। এই 10 দিনে রুষা অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। আর আসাদ মির্জা সুস্থ হয়েই কোথায় যেন চলে গিয়েছে। তবে যাওয়ার আগে আবরার আরহামের সাথে একান্তে কথা বলেছে। আসাদ মির্জা খোঁজও কেউ করেনি। আসিফ, আসিয়া, রুষা এমন উদাসী ভাব ভঙ্গি দেখে রেহানা চৌধুরী রেগে আছে। আসাদ মির্জা এতদিন হলে নিরুদ্দেশ, অথচ এদের কোনো ভাবান্তরই নেই। সবাই বসে আছে ড্রয়িং রুমে। মা, তোমাদের 3 ভাইয়ের সাথে আমার কথা আছে। মায়ের মুখে এমন কথা শুনে আবরার আরহাম কপাল কুঁচকে তাকালো তার মায়ের দিকে। ছেলেদের কপাল কুঁচকে থাকতে দেখে যেন তিনি বিরক্ত হয়ে বলল, মা, এতদিন হলো আসাদ নির্দোষ, অথচ কারো চিন্তা নেই বিষয়ে। আমি জানি, তোরা জানিস আসাদ কোথায় আছে। আবরাজ, মা তুমি চিন্তা করো না, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। সব আগের মতো ঠিক হয়ে যাবে, আমাদের উপর ভরসা রাখো। ছেলের মুখে এমন কথা শুনে রেহানা চৌধুরীও চুপ হয়ে গেল। ঠিক তখনই আবরাজের ফোনে মেসেজ এলো, কাজ হয়ে গেছে, ওরা আসছে, প্রস্তুত থাকো। মেসেজটি দেখে আবরাজ মুচকে হাসি দিল, সাথে সাথে টেক্সট ফরওয়ার্ড করলো আবরার, আরহাম এবং রাফা চৌধুরীর ফোনে। একসাথে 3 জনের ফোনে মেসেজ আসায় সবাই তাদের দিকে তাকালো। আবরার মুচকি হেসে বলল, আবরার, হয়তো সিম কোম্পানি থেকে মেসেজ। এই কথা বলেই আবরার ফোন বের করে মেসেজ দেখে মুচকি হাসি দিল। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। আবরাজ, আরহাম, আবরার দাঁড়িয়ে আছে জামতলি সে বাড়িতে। তাদের সামনে দাঁড়িয়ে আছে ছদ্মবেশে থাকা NSI এবং DGFI এর লোকেরা। সবাইকে সাথে নিয়ে আজকের মিশন হবে। কি মিশন হবে চলুন জেনে আসা যাক। ফ্ল্যাশব্যাক। আসাদ মির্জা সুস্থ হতেই তার কেবিনে আবরার আরহামকে ডেকে পাঠালো। তারা 3 ভাই কেবিনে ঢুকতেই আসাদ মির্জা দরজা আটকে দিল। আসাদ, আমি তোমাদের কিছু বলতে চাই, আশা করি মন দিয়ে শুনবে। আবরাজ গম্ভীর স্বরে বলল। আবরাজ, জি বলুন, কি বলতে চান? তবে দ্রুত বলুন, আমাদের হাতে সময় নেই। আসাদ মির্জা একটু চুপ থেকে বলল, আসাদ, রাওয়ের ডেপুটি ডিরেক্টর হরবাজান হঠাৎ করে কল দিয়ে তার পরিচয় দিল। রাও থেকে কল পেয়ে আমি তো অবাক হয়ে গেলাম। জাপানে আমার ব্যবসার টাকা ঠিক মতো ট্যাক্স দেয়নি, এছাড়াও কিছু আইন ভঙ্গ করেছি, যা ওরা কিভাবে যেন জেনে গিয়েছিল। ওরা আমাকে হুমকি দিতে লাগলো, যদি আমি ওদের সহযোগিতা না করি তাহলে জাপানের সরকারকে সব জানিয়ে দিবে। আর এটা যদি জাপান সরকার জানতে পারে তাহলে জেল জরিমানার সাথে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এছাড়াও ওরা আমার ছেলে মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তারপর পরই ওরা আমাকে জানায় তোমরা আমার 2 ভাইকে খুন করেছো। এটা শুনে আমি রেগে যাই, আর এই রাগটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ওরা আমাকে আরো পিছিয়ে দেয়, আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি, প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি। ওরা সেই সুযোগটাই নেয়। ওরা আমার কাছে জানতে চায় তোমাদের দুর্বলতা কি। আমি তখন বলি তোমাদের মা। ওরা আমার কথা শুনে খুশি হয় এবং আমাকে বলে পরবর্তী ওরা আবারও যোগাযোগ করবে। তবে আমি জানতাম না এই কথাগুলো দরজায় দাঁড়িয়ে
আমার ছেলে আসিফ শুনতেছিল। যাই হোক, আমার কথা শুনে সেদিন রাতেই রাওয়ের সবচেয়ে ভয়ঙ্কর 3 জন অফিসার আসে তোমার মাকে কিডন্যাপ করে নিয়ে যেতে। কি থেকে কি হয়, শ্যামপুরে ঢোকার পরপরই হঠাৎ করে ওরা সবাই উধাও হয়ে যায়। আমি শুনেছি ওদের জিপিএস ট্র্যাকার ও কাজ করা বন্ধ করে দিয়েছিল। আবরাজ, আবরার, আরহাম, আমাকে মাফ করে দাও। আমি সত্যি অনুতপ্ত, তবে আমি আমার ভুলে প্রায়শ্চিত্ত করতে চাই। সবাই চুপ। আবরাজ কিছুক্ষণ ভেবে বলল, আবরাজ, সত্যি বলেছেন প্রায়শ্চিত্ত করতে চান? আসাদ, হ্যাঁ সত্যি বলছি। আবরাজ, ঠিক আছে, তাহলে আপনাকে একটা সুযোগ দেব। আসাদ, সত্যি বলছো? খুশি হয়ে বলল আবরাজ। এত খুশি হয়েন না, তবে আমাদের জন্য একটা কাজ করতে হবে। তবে এই কাজে অনেক রিস্ক থাকবে। হয়তো একটু ভুল করলে স্বয়ং মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। আসাদ মির্জা চুপ হয়ে গেল, তবুও ধীর কণ্ঠে বলল, আসাদ, আমি রাজি, বলো কি করতে হবে? আবরাজ, বাংলাদেশে ওদের যত লোক আছে সবাইকে এক জায়গায় করতে বলবেন। এক জায়গায় করে ওদের জামতলিতে আমাদের গোপন আস্তানায় হামলা করতে বলবেন। বলবেন যে আমি ওদের কলে কথা বলতে শুনেছি। ফাইনাল এখন জামতলি আস্তানায় আছে। হঠাৎ আপনি যেভাবেই পারেন ওদের জামতলিতে আনাবেন। আসাদ মির্জা ভীতু কণ্ঠে বলল, আসাদ, কিন্তু ওরা তো অনেক ভয়ঙ্কর। তোমরা পারবে তো? আরহাম এতক্ষণ চুপ থাকলেও ও এবার মুখ খুলল। আরহাম, তা নিয়ে আপনার ভাবতে হবে না। আপনাকে যা করতে বলা হলো তাই করেন। আসাদ, ঠিক আছে, কাজ হয়ে যাবে। আর হ্যাঁ, আমি এই কাজটা করব শেখ বাড়িতে গিয়ে, কারণ আমি জানতে পেরেছি আমার নাম্বার ওদের এরিন দিয়েছে। আবরার, এবার ওই এরিনকে আমি নিজ হাতে এনকাউন্টার করব। আবরাজ, আবরার, মাথা ঠান্ডা কর। আসাদ, তাহলে তোমরা থাকো, আমি যাচ্ছি। আবরাজ, ঠিক আছে। বর্তমান আসাদ মির্জা তার দেওয়া কথা রেখেছে। আজ রাওয়ের সকল এজেন্ট এক জায়গায় হবে এবং একদল ফোর্স ভারত থেকে বাংলাদেশে আসবে তাদের ব্যাকআপ দেওয়ার জন্য। চৌধুরী বাড়ির 3 ছেলে সেই অনুযায়ী প্ল্যান তৈরি করে রাখলো পুরে শ্যামপুরে। আর জামতলি ঘিরে ফেলা হলো শ্যাডো গ্যাং আর এসকে গ্যাংয়ের সদস্য দিয়ে। বড় বড় গাছের মাথায় স্নাইপার নিয়ে বসে আছে শ্যাডো গ্যাংয়ের সব ভয়ঙ্কর স্নাইপার সুডো কমশালী লিস্টেরা। এনএসআই এর ডিজিএফআই ছদ্মবেশে লুকে আছে গ্রামের প্রত্যেকটি ঘরে। গ্রামে বসবাস করা সকল লোকদের আগেই গোপনে সরিয়ে দেওয়া হয়েছে। আজ এই গ্রামে রাওয়ের মাটি দেবে। রাওয়ের বাংলাদেশি মিশন কে মাটিতে পুঁতে ফেলবে। হেলিস্থল বন্দর দিয়ে রাওয়ের ভারতীয় টিমটি বাংলাদেশে প্রবেশ করতেই খবর চলে আসে আবরাজের কাছে। সেই অনুযায়ী সবাই সতর্ক হয়ে যায় এবং নিজ নিজ পজিশন নেয়। বাংলাদেশ স্টেশন এবং ভারত থেকে আসা এজেন্টরা একসঙ্গে মিলিত হয়, কিন্তু একসঙ্গে প্রবেশ না করে 2 ভাগ হয়ে প্রবেশ করে 2 দিক থেকে। আবরাজের কাছে খবর চলে যায়। আবরাজ মুচকি হাসি দেয়। আবরাজ তো তাই চেয়েছিল, তৃতীয় রাস্তা মিলিত হয়ে একটি মাঠের মধ্যে। চৌধুরী বাড়ির 3 ছেলে ওইখানে চেয়ার পেতে বসে আপন মনে গান গাইতে লাগলো। রাওয়ের সকল এজেন্ট এসে চারিদিকে দিয়ে তাদের ঘিরে নিল। তবে এই 3 জনকে এভাবে বসে থাকতে দেখে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তাহলে কি তারা কোনো বিপদে পড়ল? তাদের ইনফরমেশন কি তাহলে লিক হয়ে গিয়েছে? তাহলে কি হবে এখন? ঋষাব, এই হাতের উপর তোলো, কোনো চালাকি চলবে না। তোমাদের চারিদিক থেকে রাও ঘিরে নিয়েছে। আরহাম বলল। আরহাম, ওহ তাই এখন আমাদের কি করা উচিত? আবরার বলল। আবরার, ভাই, আমার না মরার আগে তোমার কোমর দোলানো খায়রুল সুন্দরী নাচে গান দেখতে চাই। আবরাজ মজা করে বলল। আবরাজ,
তাহলে কি আর করা ভাইয়া, আবরারকে নাচটা দেখাও। তিন ভাইয়ের এরকম রসিকতা করতে দেখে তাদের কপালে ভাঁজ আরো ধীর হলো। রিসাব, এমনিতে নিজেকে অনেক চালাক ভাবিস তাই না? ভাবছিস তোর এই রসিকতা শুনে আমরা ভয় পাবো? ভুলে যাস না আমরা রাও, আমাদের মনে ভয় বলতে কিছুই নেই, পুরোটাই কলিজা। রিসাবের মুখ থেকে এমন কথা শুনে তারাও তিন ভাই হেসে উঠল। আবরাজ, ওহ তাই, তা তোরা কি চাস শুনি? রিসাব, আমার ওই ফাইলটা চাই, যে ফাইলটা আইমান চৌধুরী তৈরি করেছিল। আবরাজ, আচ্ছা ঠিক আছে, যা, ফাইলটা তোদের দেব, তবে একটা শর্ত। রিসাব, শর্ত? আবরাজ, হ্যাঁ শর্ত। রিসাব, কি সেই শর্ত? আবরাজ, তোদের সাথে আমরা একটা খেলা খেলবো, যে শেষ পর্যন্ত টিকবে তাকে আমরা ওই ফাইলটা দেব, তবে যার নাম আগে উঠবে সে আউট। রাজি থাকলে বল। রিসাব, রাজি। রিসাবের উত্তর শুনে আবরাজ, আবরার, আরহাম রহস্যময় হাসি দিল। এরপর সামনে রাখা বয়ম থেকে একটা ভাঁজওয়ালা কাগজের টুকরো তুলল, নাম বলল, আবরাজ। অতীশকে? তখনই এক পাশ থেকে একজন বলল, আমি অতীশ। আমি অতীশ বলতে দেরি, স্নাইপারের শট লাগতে দেরি হয়নি। আশকিম, এরকম ঘটনা সবাই হতভম্ব হয়ে অতীশের প্রাণহীন বডির দিকে তাকিয়ে আছে। তখনই রিসাব বলল, রিসাব, এটা কি করলি তুই? একে কে মেরে ফেললি? আবরাজ ধীর শান্ত কণ্ঠে বলল, আবরাজ, গেমের রুলস যা তাই তো করলাম, তোরে তো বলেছি যার নাম উঠবে সে আউট। রিসাব বলল, রিসাব, তাই বলে একদম মেরে ফেলবি নাকি? আবরাজ, হ্যাঁ মেরে ফেলবো। কথাটি বলতে বলতেই আরেকটি কাগজে ভাঁজ খুলে আরেকটি নাম বলল, সাথে সাথে সেও মাটিতে লুটিয়ে পড়ল। এভাবে সবাইকে শেষ করলো। শেষে থামলো রিসাব। থাকলো বললে ভুল হবে, ইচ্ছা করে তাকে বাঁচিয়ে রেখেছে আবরাজ। আমার কথা অনুযায়ী যে শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকবে তাকে ফাইলটি দিয়ে দেব, এই নে ফাইল। কথাটি বলে ফাইলটি ছুঁড়ে মারল রিসাবের দিকে। রিসাব ফাইল পেয়ে খুশি হয়ে গেল। ততক্ষণে আবরাজ, আবরার, আরহাম ঘুরে দাঁড়িয়েছে। ওদের অন্যদিকে ফিরেতে দেখেই একটা গোপন রিভলভার বের করে যে গুলি করতে যাবে, তখনই চারিপাশ থেকে সহজ গুলি এসে ঝাঁঝরা করে দিল রিসাবের বুক। রিসাবের সাথে সাথে বাংলাদেশ সকল রাওয়ের এজেন্টদের ও কবর হয়ে গেল এই জামতলি মাটিতে। সকালবেলা বুকিং নিউজ। আজ সকালে আমাদের হাতে পৌঁছে গেছে বাংলাদেশের ছদ্মবেশে থাকা সকল রাওয়ের এজেন্টদের বায়োডাটা। আমরা যতটুকু জানতে পেরেছি, এই তথ্যটি সংগ্রহ করেছিল NSI এর চৌকস অফিসার আইমান চৌধুরী, যে ডকুমেন্টটি সহ ফাইল বানানোর জন্য তাকে জীবনও দিতে হয়। তাহলে কি এবার চৌধুরী পরিবার বিয়ে আমেজ লাগবে, নাকি আবারও কালো ছায়া ঘনিয়ে আসবে? সত্যি কি রাও এর সকল এজেন্ট শেষ? দেখতে চোখ রাখুন পরবর্তী পর্বে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। পরবর্তী গল্প শুনতে চাইলে চ্যানেলটি ফলো করবেন, চলবে।